এক বাবা নিজের দুই নিষ্পাপ মেয়েকে জঙ্গলের গভীরে ফেলে চলে গেল। কিন্তু জানো, সেখানেই শুরু হলো তাদের ভাগ্যের সবচেয়ে বড় মোড়। একজন হয়ে গেল রাজপ্রাসাদের রানী, আর অন্যজন সর্ষে ফুলের পথ ধরে পৌঁছে গেল সেই প্রাসাদে। প্রশ্ন হল, যে বাবার হাতে তারা পরিত্যক্ত হয়েছিল, সে কি জানত সে কাকে ফেলে যাচ্ছে? এই গল্পটা শেষ না দেখা পর্যন্ত তোমার উত্তর মিলবে না। এক গ্রামে আকরম খান নামে একজন তাজ থাকতেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দুইটি ছোট মেয়ে রেখে গিয়েছিলেন। সংসারের প্রয়োজনে এবং পরিস্থিতির চাপে পড়ে আকরম খান আবার বিয়ে করতে বাধ্য হন। কিছুদিন পর ব্যবসার কাজে তিনি শহরের দিকে রওনা দেন, আর নিজের দুই মেয়েকে সৎমায়ের তত্ত্বাবধানে রেখে যান। দীর্ঘ ৩ বছর পর আজ আকরম খান নিজের গ্রামে ফিরে আসছেন। ঘরের ভেতরে সৎমা দুই মেয়েকে ডেকে কড়া স্বরে বললেন, শোনো তোমরা দুজন, মন দিয়ে আমার কথা শোনো। আজ তোমাদের আব্বা বাড়ি আসছে। তার আসার আগেই বাড়ির সব কাজ শেষ হওয়া চাই, বুঝলে? যদি কোনো কাজ অসম্পূর্ণ থাকে, পরে তার ফল ভোগ করতে হবে। তখন আমার কাছে অভিযোগ করতে আসবে না। তোমরা তো জানো আমার শরীর ভালো থাকে না, আর আমি রেগে গেলে কারো কথা শুনি না। দুই বোন ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বড় মেয়েটি সাহস সঞ্চয় করে বলল, জি ঠিক আছে, আমরা দুজন মিলে সব কাজ শেষ করে দেব। শুধু একটা অনুরোধ, আজ আমাদের মারবেন না, আর খাওয়ার জন্য কিছু দিন। গতকাল থেকে আমরা শুধু শুকনো রুটি খাচ্ছি। সৎমা চোখ নামিয়ে ঠান্ডা গলায় বলল, আজ সন্ধ্যায় খেতে পাবে, কিন্তু মনে রেখো, এই কথাগুলো তোমরা তোমাদের আব্বাকে কিছুতেই বলবে না। বললে একদিন এই বাড়িতেও থাকতে দেবে না। তোমরা আমাকে ভালোই চেনো। ঠিক তখনই বাইরে থেকে দরজায় টোকা পড়ার শব্দ শোনা গেল। সৎমা সঙ্গে সঙ্গে বাইরে ছুটে গেলেন। ৩ বছর পর আকরম খান বাড়িতে ফিরেছেন। সৎমা মুখে কৃত্রিম হাসি এনে বললেন, আহা, তুমি কেমন আছো? এতদিন পর ফিরলে? আকরম খান জিজ্ঞেস করলেন, আমি ভালো আছি। আমার মেয়েরা কোথায়? তাদের তো দেখা যাচ্ছে না। এই কথা শুনে সৎমার মুখ বাঁকিয়ে গেল। তিনি বিরক্ত স্বরে বললেন, তওবা করো, বাড়িতে ঢুকেই শুধু নিজের মেয়েদের কথাই মনে পড়ল। আমার দিকে একবারও তাকালে না। দিন রাত এই সংসারের কাজ করতে করতে আমি যেন এই বাড়ির চাকরানি হয়ে গেছি। তিনি আরও বলতে লাগলেন, আর তোমার মেয়েরা সারাদিন বাইরে ঘোরে, কারো কথা শোনে না। বড় মেয়েটির তো জিহ্বা খুব লম্বা, ভীষণ বদমেজাজি, আমার সঙ্গে ঠিকমতো কথাও বলে না। এই কথা শুনে আকরম খানের কপালে ভাঁজ পড়ে গেল। তুমি কি বলছো? আমার মেয়েরা এমন আচরণ করছে? এসব তারা শিখল কোথা থেকে? আজই আমি তাতে জিজ্ঞেস করব। সত্যিটা আমাকে জানতেই হবে। সৎমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি জিজ্ঞেস করুন। আমি কিছু বললেই ওরা মিথ্যা বলে। মিথ্যা বলার অভ্যাস কোথা থেকে শিখেছে জানি না, আর এখন তো চুরি পর্যন্ত শুরু করেছে। এই কথা শুনে আকরম খান চমকে উঠলেন। কি বলছো, চুরি? তিনি রাগ সামলে বললেন, আর কিছু করার দরকার নেই। এখন থেকে সব আমি নিজেই দেখব। ওদের আসতে দাও। এদিকে দুই বোন জঙ্গলে গরু চড়াচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। বড় বোন ছোট বোনকে বলল, সাফিয়া, অনেক দেরি হয়ে গেছে, আমাদের এখনই বাড়ি ফিরতে হবে। আব্বা নিশ্চয়ই বাড়ি পৌঁছে গেছেন। আমি ঘাসও কেটে ফেলেছি। আমি তো আম্মুকে বলেছিলাম আজ যেন আমাদের জঙ্গলে না পাঠান, কিন্তু তিনি কখনো আমাদের কথা শোনেন না। ছোট বোন সাফিয়া ভীতকণ্ঠে জিজ্ঞেস করল, আপু, আমাদের আব্বা কি আমাদের সঙ্গে সৎ আম্মার মতোই আচরণ করবেন? বড় বোন ছোট বোনকে সান্ত্বনা দিয়ে বলল, না না, পাগল কেন এমন ভাবছ? আমাদের আম্মি সৎমা হতে পারেন, কিন্তু আমাদের আব্বা জানত আমাদের নিজের আব্বাই। তিনি আমাদের সঙ্গে কখনো খারাপ করবেন না। ছোট বোন ধীরে গলায় বলল, হ্যাঁ দিদি, এটা ঠিক, কিন্তু আমি শুনেছি যদি মা মারা যায়
আর আব্বা আবার বিয়ে করে নতুন সৎমাকে ঘরে আনে, তাহলে ধীরে ধীরে আব্বাও নাকি সৎ হয়ে যায়। বড় বোন দৃঢ় কণ্ঠে বলল, না, আমাদের সঙ্গে এমন হবে না। বিশ্বাস করো, আজ আব্বাজান আমাদের দেখে খুব খুশি হবেন। তবে সত্যিটা ছিল ভিন্ন। ছোট বোন সাফিয়া বড় বোনের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান আর বুঝদার ছিল। দুজনেই গরুগুলো নিয়ে ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিল। এদিকে বাড়িতে আকরম খান অস্থিরভাবে এদিক ওদিক হাঁটছিলেন। রাগে গলা চড়িয়ে বললেন, ওরা এখনো বাড়ি আসেনি কেন? আজ সবকিছু পরিষ্কার হবে। আর এই অবহেলা, এই নাটক কিছুই আর চলবে না। কিছুক্ষণ পর দুই বোন গরু নিয়ে বাড়িতে পৌঁছালে। তাদের দেখেই আকরম খান রেগে প্রশ্ন করলেন, তোমরা কোথায় ছিলে? 3 বছর পর আজ আমি বাড়ি ফিরেছি, আর এসে দেখি তোমরা বাড়িতেই নেই। বাবা ফিরে এসেছে আর তোমরা খবরও নাওনি। এটাই কি তোমাদের শিক্ষা? ভয়ে কাঁপতে কাঁপতে বড় মেয়েটি বলল, আব্বাজান, আমরা আম্মির কথাতেই গরু চড়াতে জঙ্গলে গিয়েছিলাম। না হলে আমরা কখনোই বাড়ির বাইরে যাই না। আকরম খান বিস্মিত হয়ে বললেন, তাহলে তোমাদের আম্মি আমাকে সেটা জানালো না কেন? সৎমা সঙ্গে সঙ্গে কথা কেড়ে নিয়ে বললেন, হায় হায়, দেখলেন তো কিভাবে মিথ্যা কথা বলে। আমি তো ওদের বলেছিলাম বাড়ির কাছেই ঘাস আছে, কিন্তু ওরা জেদ করে গরু নিয়ে জঙ্গলে চলে গেছে। আজকাল এদের স্বভাবই এমন। ছোট মেয়ে সাফিয়া কান্না ভেজা কণ্ঠে বলল, আব্বাজান, আমি মিথ্যে বলছেন। আমরা কখনোই তার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাইনি। দয়া করে সত্যিটা বিশ্বাস করুন। সৎমা আরও রেগে গিয়ে বললেন, দেখলেন তো, এখন আমাকেই মিথ্যাবাদী বানাচ্ছে। আকরম খান কঠোর গলায় হাত তুলে বললেন, যথেষ্ট, এখন কেউ আর কথা বলবে না। আমি যা সিদ্ধান্ত নেব সেটাই চূড়ান্ত। তারপর তিনি দুই মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোমরা এখন ঘরে যাও। কাল সকালে প্রস্তুত থাকবে। আমি তোমাদের ঘুরতে নিয়ে যাব। এরপর আমরা তোমাদের ফুফুর বাড়ি যাব। এই কথা শুনে দুই বোনের চোখ আনন্দে জ্বলে উঠল। সত্যি আব্বাজান, আপনি কত ভালো। আয়েশা আর সাফিয়া দুজনেই খুব খুশি হয়ে পরদিনের অপেক্ষায় রইল। অন্যদিকে সৎমা গভীর চিন্তায় পড়ে গেল। মনে মনে বলল, আমার স্বামীর মনে নিশ্চয়ই আমার ওপর সন্দেহ জন্মেছে। তাই তো সে মেয়েগুলোকে নিয়ে বাইরে যেতে চাইছে। যদি ওরা সব সত্য বলে দেয়। এই দুশ্চিন্তায় সে পুরো রাত ঘুমাতে পারল না। সকাল হতেই দুই বোন সাজগোজ করে বাবার কাছে এসে দাঁড়াল। সৎমা রাতভর না ঘুমানোর কারণে গভীর ঘুমে ছিল। সে বুঝতেই পারল না কখন আকরম খান মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মেয়েরা বলল, আব্বাজান, আমরা ফুপুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। আম্মিকে জানিয়ে আসি? আকরম খান বললেন, না, তোমাদের আম্মি ঘুমাচ্ছে। তাকে এখন জাগানো ঠিক হবে না। আমি শহর থেকে তোমাদের জন্য কিছু নতুন কাপড় এনেছি, সেগুলোও সঙ্গে নেব। ফুফুর বাড়িতে কাজে লাগবে। মেয়েরা খুশি হয়ে বলল, আপনিও আমাদের সঙ্গে থাকবেন তো আব্বাজান? হ্যাঁ, আকরম খান বললেন, আমি তোমাদের সঙ্গেই কিছুদিন থাকব। চল, দেরি করা ঠিক হবে না। এই বলে তিনি মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে তারা বাড়ি থেকে অনেক দূরে চলে গেল, জঙ্গলের পথ ধরে। কিছুক্ষণ পর আয়েশা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আব্বাজান, আমরা কোথায় যাচ্ছি? আয়েশা ভীত কণ্ঠে বলল, আব্বাজান, এই পথে তো ফুফুর বাড়ি নেই। আমরা তো বাড়ি থেকে অনেক দূরে চড়ে এসেছি। আমার খুব ভয় লাগছে। আমরা শেষ পর্যন্ত কোথায় যাচ্ছি? আকরম খান বিরক্ত হয়ে বললেন, আরে পাগল, তোমাদের বাবা যখন তোমাদের সঙ্গে আছে তখন ভয় পাওয়ার কি আছে? তোমরা দুজন এখানে দাঁড়াও। চারদিকে তাকিয়ে তিনি বললেন, দেখো, এখানে চারদিকে কত বেরের ঝোপ, আর ঝোপগুলোতে কত বের ধরেছে। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমি এই গাছটার নিচে বসছি। তোমরা দুজন আমার জন্য বের তুলে আনো। যতক্ষণ না আমি ডাকি ততক্ষণ বের তুলতেই থাকবে। সাফিয়া ভয়ে আর রাগে বলে উঠল,
কিন্তু আব্বাজান, সন্ধ্যা হয়ে আসছে। আমরা যদি বেশি দেরি করি রাত হয়ে যাবে। জঙ্গলে হারিয়ে যাওয়ার ভয় আছে। আকরম খান গম্ভীর গলায় বললেন, কিছু হবে না, আমরা প্রায় পৌঁছেই গেছি, একটু সময় লাগবে। তোমরা যাও, বাছাই করে বের নিয়ে আসো, আমি এখানেই অপেক্ষা করব। ডাকলে তখন ফিরে আসবে। বাবার কথা অমান্য করার সাহস না পেয়ে দুই বোন বের বাঁচতে চলে গেল। সাফিয়ার মনে সন্দেহ দানা বাঁধছিল, কিন্তু সে কিছু বলল না। মেয়েরা একটু দূরে যেতেই আকরম খান দ্রুত হাতে ধরা লাঠিটি মাটিতে গুজে দিলেন এবং নিজের টুপিটি তার উপর বসিয়ে দিলেন। দূর থেকে যেন মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। তিনি চারদিকে তাকালেন। হঠাৎ তার চোখ পড়ল একটি বানরের দিকে। আহা, দারুণ বুদ্ধি! তিনি মনে মনে বললেন, এই বানরটাই এখন আমার কাজ করবে, তবে ওকে একটু লোভ দেখাতে হবে। তিনি কলা বের করে বানরটিকে দিলেন, টুপিটি তার মাথায় বসিয়ে দিলেন এবং ধীরে ধীরে বাড়ির পথে হাঁটা ধরলেন। বানর কলা খেতে খেতে মানুষের মতো গলা করে চিৎকার করতে লাগল, বাছো মেয়েরা, বাবা দাঁড়িয়ে আছে! বাছো মেয়েরা, বাবা দাঁড়িয়ে আছে! আয়শা বলল, দেখো সাফিয়া, আব্বাজানের আওয়াজ, তিনি এখনও আমাদের ডাকছেন। চল, যতক্ষণ ডাকছেন ততক্ষণ বেড় তুলতে থাকি। দুই বোন অনেকক্ষণ ধরে বেড় তুলতে থাকল। একসময় বানরের কলা শেষ হয়ে গেল। একটি কলা নিচে পড়তেই বানর হঠাৎ চুপ করে গেল। সাফিয়া থমকে বলল, আপু, আব্বাজানের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আয়শা বলল, হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। চল, এখন আব্বাজানের কাছে ফিরে যাই। তারা দৌড়ে সেই গাছের নিচে পৌঁছালে যেখানে বাবাকে বসে থাকার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছে তারা যা দেখল তাতে দুজনই স্তব্ধ হয়ে গেল। সেখানে বসে আছে একটি বানর, মানুষের মতো টুপি পরে। সব কিছু বুঝে সাফিয়ার চোখে পানি চলে এলো। আপু, তুমি ঠিকই বলেছিলে, আব্বাজান আমাদের এখানে ফেলে চলে গেছেন। এখন আমরা কি করব? কোথায় যাব? আয়শা চোখের পানি আটকে সাহস করে বলল, এখন কাঁদলে চলবে না। কাঁদলে আমরা এই জঙ্গল থেকে বেরোতে পারব না। এখন আমাদের নিজেদের সাহায্য করতে হবে। আজ রাতটা কাটানোর জন্য একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে। দুজন হাঁটতে হাঁটতে হঠাৎ একটি ছোট কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়াল। কুঁড়ে ঘরটি দেখে তারা অবাক হয়ে গেল। আয়শা বলল, সাফিয়া, দেখো, এখানে তো চুলাও আছে। মনে হচ্ছে কেউ এখানে থাকে। সাফিয়া ভয়ে বলল, এভাবে হুট করে ভিতরে যাওয়া ঠিক হবে না। যদি আমরা আরও বড় বিপদে পড়ি? আমার খুব ভয় লাগছে। আয়শা চারদিকে তাকিয়ে বলল, কিন্তু ভাবো তো, এই ঘন জঙ্গলে আমরা কি সারা রাত বাইরে কাটাবো? এর চেয়ে ভিতরে দেখে নেওয়াই ভালো। আয়শা কাঁপা কণ্ঠে বলল, সাফিয়া, আমার খুব ভয় লাগছে, তবু আমাদের এগোতেই হবে। চলো, ভিতরে গিয়ে দেখি, হয়তো আমাদের থাকার মতো ছোট্ট একটা ছাদ পেয়ে যাব। কে জানে, আল্লাহ আমাদের জন্য কোনো রাস্তা খুলে দেবেন, নইলে এই জঙ্গলের ভয়ঙ্কর জন্তুরা আমাদের মেরে ফেলতে পারে। সাফিয়া সাহস সঞ্চয় করে বলল, তুমি ঠিকই বলছ, ভয় তো লাগছেই, কিন্তু একটু ঝুঁকি না নিলে আমরা সারা রাত এই অন্ধকার জঙ্গলে ঘুরে বেড়াব। চলো, সাহস করে ভিতরে যাই, হয়তো সেখানেই আমাদের জন্য কোনো সাহায্য অপেক্ষা করছে। এই কথা বলে সাফিয়া এগিয়ে গেল। দুই বোন সাহস করে কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে তারা অবাক হয়ে দেখল ঝুপড়িটা একেবারেই ফাঁকা, সেখানে কেউ থাকে না। এই দৃশ্য দেখে তার একটু স্বস্তি পেল। সেদিন রাতটা তারা সেই ঝুপড়িতেই কাটাল, ভয়ে ভয়ে সকালের অপেক্ষা করতে লাগল। এরপর দিন কেটে যেতে লাগল। দুই বোন জঙ্গলে গিয়ে ফল সংগ্রহ করত, সেই ফল বাজারে বিক্রি করত, আর যে টাকা পেত তা দিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে নিত। রাত হলে আবার সেই ঝুপড়িতেই ফিরে আসত। এভাবেই তাদের জীবন চলতে লাগল। বছরের পর বছর কেটে গেল। দুই বোন এখন তরুণী হয়েছে।
তারা এত সুন্দর হয়ে উঠেছিল যে যারা তাদের দেখত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। একদিন সাফিয়া বলল, আপা, আজ আমি একটু দূরের জঙ্গলে যাব। সেখানকার ফলগুলো বেশি তাজা, বাজারে ভালো দাম পাওয়া যায়। আমার আসা পর্যন্ত তুমি রান্না করে রেখো, ঠিক আছে? আয়েশা একটু চিন্তায় পড়ে বলল, কিন্তু আজ আমাকে বাজারেও যেতে হবে। কাল যে ফলগুলো কেটেছিলাম সেগুলো নষ্ট হয়ে যাবে। আজ না গেলে চলবে না। সাফিয়ার চোখে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। সে ধীরে বলল, আপা, আমি মাঝে মাঝে একটা কথা খুব ভাবি। আপনার ছাড়া আমার তো আর কেউ নেই। যখন আমি বাড়ি ফিরি আর আপনাকে পাই না, তখন খুব ভয় লাগে। চারদিকে আপনাকে খুঁজতে থাকি। আপনাকে হারানোর ভয় আমাকে কুড়ে কুড়ে খায়। আয়েশা আদরের হাসি দিয়ে বলল, এমন কথা কেন ভাবছ? আমার তো তোমার ছাড়া আর কেউ নেই। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আর যদি কখনো কোথাও যেতে হয়, তোমাকে না জানিয়ে কি যাব? ওয়াদা? একটু থেমে আয়েশা ভাবতে ভাবতে বলল, তবে যদি কখনো এমন হয় যে আমি তোমাকে কিছু বলার আগেই কোথাও চলে যাই, তাহলে আমি তোমার জন্য একটা নিদর্শন রেখে যাব, যেটা তোমাকে আমার কাছে পৌঁছাতে সাহায্য করবে। সাফিয়া অবাক হয়ে বলল, কি নিদর্শন? আয়েশা মৃদু হেসে বলল, এটা পরে ঠিক করব। এখন আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বাজারে যাচ্ছি। তুমি আজ ফল সংগ্রহের কাজটা সামলে নিও। এই কথা বলে আয়েশা বাজারের পথে রওনা দিল, আর সাফিয়া ঘরের কাজে মন দিল। আয়েশা এত সুন্দর ছিল যে বাজারে যাওয়ার সময় সে একটি চাদর দিয়ে মুখ ঢেকে রাখত, যাতে কেউ তার দিকে কুঞ্জন না দেয়। ঠিক সেই দিনই ওই রাজ্যের বাদশাহ শিকারে বেরিয়েছিলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জঙ্গলে ঘুরেও তিনি কোনো শিকার পাননি। হঠাৎ তার চোখ পড়ল একটি খরগোশের দিকে। বাদশাহ বললেন, ওয়াজির সাহেব, সকাল থেকে শিকারে বের হয়েছি, খুব ক্ষুধার্ত হয়ে পড়েছি। এই শিকার হাতছাড়া করা চলবে না। ওয়াজির মাথা নত করে বলল, হুজুর, চিন্তা করবেন না, আজ এই খরগোশটা আমি ধরেই ছাড়ব। এই বলে ওয়াজিব তীর ছুটতে লাগল। কয়েকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে একটি তীর খরগোশটিকে বিদ্ধ করল। বাদশাহ খুশি হয়ে বললেন, বাহ ওয়াজির সাহেব, দারুণ করেছ। এখন দ্রুত খরগোশটা তুলে নিয়ে এসো এবং রান্নার ব্যবস্থা করো। বাদশাহ বললেন, আমি এই গাছের নিচেই তোমার জন্য অপেক্ষা করছি। ওজির মাথা নত করে বলল, জি হুজুর, আপনি যেমন আদেশ দিয়েছেন আমি এখনই রান্নার ব্যবস্থা করছি। খরগোশটি হাতে নিয়ে ওজির জঙ্গলের ভেতর আগুনের খোঁজে ঘুরতে লাগল। কিছুদূর যাওয়ার পর সে চিন্তায় পড়ে গেল, এই জঙ্গলে আগুনই বা পাব কোথায়? আগুন ছাড়া খরগোশ রান্না করব কিভাবে? ঠিক তখনই তার চোখে পড়ল একটি ঝুপড়ার পাশে ধোঁয়া উঠছে। আরে, এখানে তো আগুন জ্বলছে! আরও ভালো করে তাকিয়ে সে অবাক হয়ে গেল। এত সুন্দর একটা মেয়ে, আর সে একা জঙ্গলে রান্না করছে! আশ্চর্য! সে মনে মনে ভাবল, খরগোশটা এখানেই রান্না করা যায়। তবে এই মেয়েটি এখানে একা কি করছে? এই ভাবনা নিয়ে সে এগিয়ে যেতেই সাফিয়া দ্রুত ঘুরে দাঁড়িয়ে কঠোর কণ্ঠে বলল, থামো! তুমি কে? এখানে কি করতে এসেছ? আর এমন করে তাকিয়ে আছো কেন? এক কদমও এগোবে না, না হলে তোমার পরিণাম ভালো হবে না। ওজির তাড়াতাড়ি বলল, না না, আমাকে ভুল বুঝো না। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি একটি খরগোশ শিকার করেছি। রান্না করার জন্য আগুন দরকার ছিল, তাই এখানে এসেছি। সাফিয়া সতর্ক গলায় বলল, আচ্ছা ঠিক আছে, রান্না করো, কিন্তু শেষ হলে সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাবে। ওজির খরগোশটি চুলার ওপর বসালো, কিন্তু তার চোখ বারবার সাফিয়ার সৌন্দর্যের দিকে চলে যাচ্ছিল। এতটাই মুগ্ধ হয়ে পড়েছিল যে কখন খরগোশটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল সে টেরই পেল না। হঠাৎ সাফিয়া রেগে বলে উঠল, এই দেখো, খরগোশটা পুরো পুড়ে গেছে। তোমার মনোযোগ কোথায় ছিল? এখন এই পোড়া খরগোশটা নিয়ে এখান থেকে চলে যাও।
অজির ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে পালালো। মনে মনে বলতে লাগল, এটা কি হয়ে গেল? আজ তো সুলতান আমাকে মেরেই ফেলবেন। এদিকে বাদশাহ গাছের নিচে বসে খরগোশের অপেক্ষায় ছিলেন। ক্ষুধায় তিনি অধৈর্য হয়ে উঠলেন। তিনি বললেন, অজির সাহেব, আপনি কি খরগোশ ধরতে গিয়েছিলেন না 10টা রান্না করে আনছেন? এত দেরি কেন? খরগোশ কোথায়? ভয়ে কাঁপতে 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 অজির হাঁটু গেড়ে বসে পড়ল। হুজুর, আমাকে ক্ষমা করুন, এটা আমার ভুল ছিল না, অনিচ্ছাকৃতভাবে এমন হয়ে গেছে। বাদশাহ ভ্রু কুঁচকে বললেন, কি অনিচ্ছাকৃতভাবে? পরিষ্কার করে বলো। অজির মাথা নিচু করে বলল, হুজুর, সে এত সুন্দর ছিল যে তাকে দেখে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। কে এত সুন্দর? বাদশাহ জিজ্ঞেস করলেন। আর খরগোশটা কোথায়? অজির বলল, হুজুর, সে এখানে কাছেই এক ঝুপড়ায় থাকে। আপনি তাকে দেখলে বুঝবেন কেন আমি সব ভুলে গিয়েছিলাম। বাদশাহ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমাদের রানীরা তো পুরো রাজ্যের সবচেয়ে সুন্দরী, আর তুমি বলছো এর চেয়েও সুন্দর কাউকে দেখেছ? চল, আমিও দেখি তুমি কাকে দেখে এতটাই মোহিত হয়েছ। এই বলে বাদশাহ ও অজির দুজনেই সেই ঝুপড়ার দিকে এগিয়ে গেল। ঝুপড়ার সামনে আয়েশা বসে রান্না করছিল। বাদশার চোখ পড়তেই তিনি স্তব্ধ হয়ে গেলেন। জীবনে এত অপূর্ব সুন্দরী তিনি আগে কখনো দেখেননি। ঠিক তখনই অজির নিচু গলায় বলল, কেমন হুজুর? আমি তো বলেছিলাম আপনি এমন সুন্দরী আগে দেখেননি। তাহলে কি তৃতীয় বিবির ব্যবস্থা করা যায়? বাদশাহ গম্ভীর স্বরে বললেন, না না অজির সাহেব, এভাবে আমাদের হবু মালিকাকে নিয়ে যাওয়া ঠিক হবে না। আমরা তাকে সম্মানের সঙ্গে পালকিতে করেই নিয়ে যাব। কাল আমরা আবার আসব। এই কথা বলে বাদশাহ ও অজির দুজনেই সেখান থেকে চলে গেল। আয়েশা কিছুই টের পেল না। কেউ যে তাকে চুপচাপ দেখে গেছে সে কথাও বুঝতে পারল না। পরদিন সকালে দুই বোন কথা বলতে বসল। আয়েশা হাসতে হাসতে সাফিয়াকে বলল, শোনো, গতকাল একটা লোক এসেছিল খরগোশ নিয়ে। এতটাই আনমনা ছিল যে পুরো খরগোশটাই পুড়ে গেল। বেচারা হয়তো পোড়া খরগোশটাই খেয়ে ফেলেছে। সাফিয়া বলল, আপা, আমি আজ জঙ্গলে ফল তুলতে যাচ্ছি, সন্ধ্যার দিকে ফিরব। ঝুপড়ার দরজাটা ভালো করে বন্ধ করে রেখো, কেউ এলে খুলবে না। এই বলে সাফিয়া চলে গেল। সাফিয়া চলে যাওয়ার পর আয়েশা একাই ছিল। কিছুক্ষণ পর সে ঘোড়ার পায়ের শব্দ শুনতে পেল। ঝুপড়া থেকে বাইরে তাকিয়ে সে যা দেখল তাতে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার দরজার সামনে রাজকীয় পালকি এসে থেমেছে। আয়েশা সব বুঝে গেল। ঠিক তখনই অজির এগিয়ে এসে বলল, আমি রাজগড়ের বাদশাহ আসাদ খানের অজির। আমাদের সুলতান আপনাকে বিবাহ করতে চান। আপনি কি এই বিয়েতে সম্মতি দেবেন? এই কথা শুনে আয়েশা বিশ্বাসই করতে পারল না। যাকে তার নিজের বাবা একদিন জঙ্গলে ফেলে গিয়েছিল, আজ সেই মেয়ের সঙ্গে বাদশাহর বিয়ে। তার চোখ ভিজে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে বলল, হ্যাঁ, আমি এই বিয়ে মেনে নিচ্ছি। তারপর আয়েশা ঝুপড়ার ভেতরে ঢুকে নিজে পটলি নিয়ে এলো। বেরোনোর সময় সে মুঠো মুঠো করে সর্ষের বীজ ছড়িয়ে যেতে লাগল, যেন একটি পথ রেখে যায়। পালকিতে চড়ে আয়েশা চলে গেল। কিছুক্ষণ পর সাফিয়া ফিরে এসে ঝুপড়ার ভেতরে ঢুকে দেখল কেউ নেই। সে চারদিকে খুঁজতে লাগল। আপা, আপা, তুমি কোথায়? আমি তো ভয় পাচ্ছিলাম, তাই হলো। 2 দিন কেটে গেল। 2 দিন ধরে সাফিয়া বোনের অপেক্ষায় রইল। রাতভর বৃষ্টি হল। সকালে ঘুম ভেঙে সে যা দেখল তাতে তার চোখ জ্বলে উঠল। ঝুপড়া থেকে অনেক দূর পর্যন্ত সর্ষের গাছের লম্বা সারি। সাফিয়া বুঝে গেল, আপা আমাকে ছেড়ে যায়নি। আমার জন্য সে এই নিদর্শন রেখে গেছে। সে চোখ তুলে বলল, হে আল্লাহ, আমাকে আমার বোনের কাছে পৌঁছে দাও।
তারপর সে সর্ষে ফুলের তৈরি পথ ধরে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে অনেক দূরে গিয়ে সে দেখল এই পথ গিয়ে শেষ হয়েছে এক রাজপ্রাসাদের সামনে। প্রাসাদের বাইরে পৌঁছাতেই তাকে সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানানো হল, কারণ আজ প্রাসাদের চারপাশে সর্ষে ফুল ফুটে উঠেছে। আয়েশা দূর থেকেই বুঝে গিয়েছিল আজ তার বোন আসবেই। বোনকে দেখে আয়েশা আনন্দে তাকে জড়িয়ে ধরল। কিছুদিনের মধ্যেই আয়েশা তার বোন সাফিয়ার বিয়ে অজিরের সঙ্গে দিয়ে দিল। এরপর দুই বোন প্রাসাদে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। যে দুই বোনকে একদিন তুচ্ছ ভেবে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল, আজ তারাই রাজপ্রাসাদের সম্মানিত সদস্য। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।